Okay, thank you. Today we will discuss about the financial statement. Already we have discussed the before class the financial statement. Financial statement, how many item or parts included in financial statement. Before class I tried to details discussed, but today try to practical mathematical solution. Okay. However, in the financial statement there are four parts: income statement, equity, cash flow, and balance sheet. Income statement means income and expense. You just identify how much your income in a year, how much expense in a year. Then you try to find out gross profit, net profit. Okay. Balance sheet. By the balance sheet, you try to know the financial position of your organization. Financial position means how much asset have to pay the liabilities. That's mean how much liabilities you have and how much asset have in your organization. Just classify. At first, you try to design asset and then you try to design liabilities. That's mean how much asset you have to or against a liability. Okay. So when you try to identify total asset and you try to identify total liabilities, that means you ultimately know how much liabilities have against the asset. So this portion or activities is called financial position. অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল অবস্থা জানার জন্য তার অ্যাসেট গুলো শ্রেণীবিন্যাস করা হয়, তারপরে দায়গুলি শ্রেণীবিন্যাস করা হয়। শুধু কতটুকু সম্পদ আছে এই দায় এগেনস্টে এইটুকু জানার জন্য আমরা এই ব্যালেন্স শিটটা করে থাকি। এই ব্যালেন্স শিটটা করা হয় ফাইন্যান্সিয়াল অবস্থা জানার জন্য, ঠিক আছে। আর ইনকাম স্টেটমেন্টটা তৈরি করা হয় আয় এবং ব্যয়ের পরিমাণ কতটুকু আছে সেই সেই আয় এবং ব্যয়ের পরিমাণ কতটুকু আছে এটা জানার জন্য আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকি। সহজ কথা আপনারা বোঝার চেষ্টা করবেন। এখান থেকে গ্রস প্রফিট বা নেট প্রফিট আমরা আইডেন্টিফাই করি ইনকাম স্টেটমেন্ট হতে। আর ব্যালেন্স শিট থেকে আমরা দায় কতটুকু আছে আর অ্যাসেট কতটুকু আছে এই দুইটা জিনিস আমরা জানার চেষ্টা করি। এইটুকু হলো এদের কাজ। তো আমরা এই দুইটি সম্পর্কে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব আজকে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরো দুই একটি কথা আমরা জানার চেষ্টা করব। নাও আই এম গোয়িং টু the local or the compliance on local law of financial statement. Financial statement করার ক্ষেত্রে আমরা লোকালি কোন কোন আইনগুলো আমরা ফলো করি। We follow the local law at first, Company Act 1994, and then Bangladesh Security and Exchange Commission rules 1987. Two rules we are followed in financial statement. That's when financial statement is prepared on the basis of local law, and there are two local law in our country. At first, Company Act 1994, then Security and Exchange Rules 1997. This is the local law in our country. On the basis of local law, we prepare financial statement. Okay. Now I am going to financial statement. How we can prepare, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কারা তৈরি করে এবং কিসের উপরে ভিত্তি করে তৈরি করা হয়। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করার ক্ষেত্রে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ তারা সাধারণত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রুলস এবং রেগুলেশন গুলো তৈরি করে। এই রুলস এবং রেগুলেশন গুলো তৈরি করে তারা নাম দেয়, একটা নাম দেয় বিএফআরএস বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আরেকটি নাম দেয় বিএএস বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আর এই বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এই দুইটা রুলস তৈরি করা হয় ইন্টারন্যাশনাল দুইটা রুলস এর আলোকে। ইন্টারন্যাশনাল দুইটি রুলস হলো, একটি হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর একটি হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এই দুইটি রুলস এর উপরে ভিত্তি করে বাংলাদেশি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড
মানে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড তৈরি করা হয়। আর এইগুলি তৈরি করার সাথে জড়িত থাকে আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এই প্রতিষ্ঠানটা বিএফআরএস আর বিএএস তৈরি করে। কিসের উপরে তৈরি করে? আইএএস আর আইএফআরএস। ঠিক আছে। দিস ইজ দা সিস্টেম অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড ইন বাংলাদেশ। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে কারা তৈরি করে সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে। হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস? নো স্যার। এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে। যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠান জড়িত থাকে বা কোন কোন প্রতিষ্ঠান কোন কোন স্ট্যান্ডার্ড উপরে ভিত্তি করে তৈরি করা হয়। ঠিক আছে। অনেকে আপনারা বিএফআরএস বা বিএএস এর ভিতরে অ্যান্সার করার চেষ্টা করেন। ঠিক আছে। এখানে প্রশ্নটা বুঝতে হয় যে কোন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের উপরে নির্ভর করে বা ডিপেন্ড করে বাংলাদেশে স্ট্যান্ডার্ডটা সেট করা হয়। এবার কারা এগুলো সেট করে? বাংলাদেশ সেটার বডি গুলো। হু আর দ্য সেটার বডি অফ বাংলাদেশ? ঠিক আছে। আইসিএবি ইজ দ্য সেটার বডি অফ বাংলাদেশ। Now I am going to another important, the depreciation on property, plant and equipment। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের পিপিই, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা হয় এই সম্পদের উপরে প্রত্যেক বছরে। সালাম আলাইকুম স্যার। এই সম্পদের এই সম্পদগুলোর সালাম উপর আলাইকুম স্যার। আমি আপনাদের বলেছি আমার একটা কোশ্চেন শেষ হয়ে গেলে স্যার আমি একটু কথা বলতে চাই ক্লাসের মধ্যে। আমি যখন আপনাদের অপশন দেব তখন বলবেন, আমার কথা না বলার স্যার, মাঝে বলবেন। স্যার আপনার ক্লাসের বিষয়ে কোশ্চেন না, আমি একটু আউট কথা বলবো একটু আপনার সাথে। আউট করা তাহলে ক্লিয়ার আছে, একটু পরে বললে ভালো হয়। স্যার একটু একটা মিনিট স্যার, একটু দরকার একটু কথাটা বলার। আমার কিন্তু রেকর্ড হচ্ছে, আমি কিন্তু এটা ইউটিউবে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে ওকে। তো এখানে দেখেন প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এই সম্পদগুলি আমরা একটা প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকি এবং এই সম্পদগুলির একটা অংশ প্রতি বছর খরচ হিসেবে দেখানো হয় কত ইনকাম স্টেটমেন্টে আর ব্যালেন্স শিটে। তো কতটুকু আমরা খরচ হিসেবে দেখাই তার একটি চার্ট দেওয়া হয়েছে এখানে, যে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 অনুসারে। যেমন বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন অ্যাসেটের উপরে 2.5%, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মেশিনারিজ 5%, আদার অফিস ইকুইপমেন্ট 10%, ফার্নিচার আর ফিক্সার 10%, ভেহিকেল ফ্রিজার 10%। অর্থাৎ এই সম্পত্তিগুলোর উপরে এই একটা অংশ খরচ হিসেবে দেখাতে হয় প্রত্যেক বছরে। কোন কতটুকু পরিমাণ আমরা দেখাই তার একটি ফিক্সার এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে। এটা বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 যে রুলস আছে সেখানে বলা হয়েছে। তো আমরা এখানে প্রাইমারিলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কিছু ইম্পর্টেন্ট মেসেজ বা ইনফরমেশন আমরা পেয়েছি। এখন আমরা প্র্যাকটিক্যালি একটা অঙ্ক সলিউশন করব, সেখানে আমরা দেখবো যে কিভাবে আসলে সলিউশন করা হয়। ঠিক আছে। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, মানে পড়াশোনার ভিতরে। Have you any question? স্যার এখানে যে রেট গুলা দেওয়া হয়েছে এই রেট গুলা কিসের স্যার? এটা বুঝিনি। একটা প্রতিষ্ঠানের যে সম্পত্তিগুলো থাকে, সম্পদ বা সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলোর প্রত্যেক বছর খরচ হিসেবে দেখাতে হয়। প্রত্যেক বছরে কিছু খরচ হিসেবে দেখাতে হয়। সেই খরচ মানে কতটুকু খরচ আমরা দেখাবো তার একটা পার্সেন্টেজ দেওয়া আছে। এই পরিমাণে খরচ হিসেবে আমরা দেখাই। একটা প্রতিষ্ঠানে যে সম্পত্তিগুলো থাকে, যেমন বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, ফিক্সার, হ্যাঁ, এই সম্পত্তিগুলোর উপরে প্রত্যেক বছরে একটা অংশ আমরা অবচয় হিসেবে দেখাই, মানে খরচ হিসেবে দেখাই। এবং কোন সম্পদের উপরে কত পার্সেন্ট খরচ দেখাই তার একটা ফিক্সার দেওয়া হয়েছে ওখানে। এর আদার এলস নো, আই থিঙ্ক। আচ্ছা, আমরা টুডে উই talk about the practical or real life financial statement, মানে
মানে প্র্যাকটিক্যালে একটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোম্পানিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেভাবে সলিউশন করে বা যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? দিস ইজ দ্য গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড audited report of financial statement for the year ended 30 June 2012, অর্থাৎ 2012 সালের জুন মাসে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয়েছিল গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঠিক আছে? এটা বাংলাদেশের একটা কোম্পানি, ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোম্পানি। সেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তারা কিভাবে সলভ করে আমরা সেই অঙ্কটা দেখবো এখানে, ঠিক আছে? At first we will try to discuss income statement. Financial statement চারটি অংশ থাকে। There are 4 segments in financial statement. Number 1, income statement. Number 2, balance sheet. Number 3, cash flow statement. Number 4, owner's equity or change in equity. Okay. Out of 4, at first we will discuss about the statement of comprehensive income, অর্থাৎ income statement. Golden Harvest Agro Industries Limited statement of comprehensive income for the year ended June 30, 2012. ওকে, অর্থাৎ 2012 সালে এই গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড তাদের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা আলোচনা করব। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দুইটা অংশ আমরা এখানে আলোচনা করে রাখবো, ঠিক আছে? একটি হলো ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্টকে আরেকভাবে বলা হয় স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। কম্প্রিহেন্সিভ ইনকাম মানে যখন একসাথে একাধিক বছরের ইনকাম স্টেটমেন্ট করা হয় তাকে বলা হয় কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? ওকে, look at the first revenue. Revenue means income or aay. This income by you can get from different sources. বিভিন্ন সোর্স থেকে এই রেভিনিউটা পাওয়া যেতে পারে, যেমন নেট সেলস, ডোনেশন, এনি আদার গিফটস। অর্থাৎ কেউ আপনাকে ডোনেশন করে, কেউ আপনাকে গিফট করলো, অথবা আপনার কোনো পণ্যদ্রব্য বা সহায় সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে আপনি রেভিনিউ পেতে পারেন। দ্যাট ফার্স্ট রেভিনিউ দেওয়া আছে এখানে। দেন কস্ট অফ গুডস সোল্ড এখানে দেওয়া আছে। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে রেভিনিউ যদি আমরা মাইনাস করি, then we can ultimately get gross profit. Okay, gross profit. How we can determine gross profit? Revenue or net sales minus cost of goods sold, then we can get gross profit. Okay, তাহলে এখন যদি আপনারা বলেন যে রেভিনিউটা কি, আমি বলেছি নেট সেল। যদি বলেন নেট সেলসটা কি, নেট সেলসটা আমরা 6 নম্বর উইকে দেখেছিলাম। এই দেখেন, নেট সেলসটা আমরা 6 নম্বর উইকে দেখেছিলাম, মনে পড়ে আপনাদের? স্যার কম্পারেন্সিভ ইনকাম কাকে বলে? You can see the slide. Gross profit. নো স্যার। Gross profit you can see this slide. Now you can see this slide. ইয়েস স্যার, উই আর সি। Yes, sir. Sir. Week 6 gross profit net sales less cost of goods sold কিভাবে বের করতে দেখছেন? This is the slide of week 6 formula. Okay, then net sales another name revenue. Gross sales, net sales. Okay, cost of goods sold. How we can get cost of goods sold? Beginning inventory plus net purchase minus ending inventory is equal to gross cost of goods sold. Clear? Net purchase. How we can net purchase? Okay.
Net purchase. You can see this net purchase. স্যার পুরো স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার, Hmm? অনেক জুম হয়ে আছে। Now you can see. Yes, sir. Okay. Net purchase, net sale, cost of goods sold, gross profit. You have to be memorized. Okay, you have to memorize. Otherwise, you cannot solve the mathematical problems. Okay. Now come to the point. Come to the point. You can see this slide. Okay. Revenue minus cost of goods sold and gross profit. Now, okay? Okay. Then operating expense. Operating expense, there are some heading: administrative expense, selling and distribution expense, then exchange gain. ঠিক আছে, দেখেন একটি উদাহরণ দেখেন। আপনি খরচ করছেন, মনে করেন যে আপনি খরচ করছেন, খরচ করতে করতে হঠাৎ আপনার একটা ইনকাম হয়েছে, যে আপনার এই মাসে বা এই বছরে খরচ করেছেন 20 টাকা, কিন্তু আপনার ওই বছরে আপনি অর্জন করেছেন 10 টাকা, তাহলে আপনার আলটিমেটলি নেট খরচটা কত? বলেন একজন। বলেন একজন প্লিজ। মনে করেন যে আপনার কোনো কাজ করছেন, সেখানে আপনার খরচ হয়েছে 20 টাকা, কিন্তু ওখান থেকে আপনার একটা অর্জন হয়েছে, মানে আয় হয়েছে 10 টাকা, তাহলে আপনার টোটাল খরচ কত? 10 টাকা স্যার। 10 টাকা। কারণ কি? যে আপনি খরচ করছেন, হুট করে আপনার ওই খরচ থেকে একটা আয় হয়েছে, তখন আয়টা আপনাকে মাইনাস করতে হয়। এই জন্য এখানে দেখেন অপারেটিং এক্সপেন্সের ভিতরে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই টাকা হয়েছে, সেলিং আর ডিস্ট্রিবিউশন এই টাকা হয়েছে, এর মাঝে একটা আবার গেইন হয়েছে, এক্সচেঞ্জ গেইন হয়েছে, তো ওখানে গেইনের টাকাটা আপনি মাইনাস করে দিয়েছেন, মাইনাস করে আপনার এখন অপারেটিং এক্সপেন্স হয়েছে এই টাকা। তাহলে গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করলে আমরা যে অংশটা পাই তার নাম হয় প্রফিট ফ্রম অপারেশন। প্রফিট ফ্রম অপারেশন, ঠিক আছে? প্রফিট ফ্রম অপারেশন। তাহলে আপনাকে একটু এখানে একটু খেয়াল রাখতে হবে, প্রথমে রেভিনিউ, তার থেকে কস্ট অফ গুডস সোল্ড আপনার মাইনাস করতে হবে, মাইনাস করে আপনি পাবেন গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সাথে আপনার অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করতে হবে, তারপর আপনি পাবেন প্রফিট ফ্রম অপারেশন। ঠিক আছে? এই পর্যন্ত আপনার বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছে কিনা বুঝতে? No, sir. ওকে। তারপরে দেখতে হবে যে আপনাদের কোনো ইনকাম হয়েছে কিনা, ইনকাম। হ্যাঁ, আবার দেখতে হবে যে আপনাদের কোনো ইনকাম হয়েছে কিনা, যেমন এক্সপোর্ট ইনসেনটিভ। এক্সপোর্ট ইনসেনটিভ একটা ইনকাম। কিভাবে ইনকাম? যখন কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করা হয় বিদেশে, সেই প্রোডাক্টে গভর্নমেন্ট উৎসাহ দেওয়ার জন্য আপনাদের কিছু বেনিফিট দেয়, বা আপনাদের কিছু ইনসেনটিভ দেয় বা কমিশন দেয়, যে আপনি যদি এই প্রোডাক্টটা যদি আপনি বিদেশে এক্সপোর্ট করেন, আপনাকে একটা প্যাকেজ দেওয়া হবে, বা আপনাকে কিছু বোনাস দেওয়া হবে, আপনাকে কিছু বকশিস দেওয়া হবে, কিছু কমিশন দেওয়া হবে, এগুলো ইনসেন্টিভ। এগুলো একটা ইনকাম কোম্পানির। তার এই এক্সপোর্ট ইনসেন্টিভ বা আদার ইনকাম যদি থাকে, তাহলে আপনাদেরকে এখানে নিতে হবে, এগুলো আপনাদের এখান থেকে যোগ করতে হবে, এর সাথে যোগ করতে হবে। ঠিক আছে? তারপরে আপনাদের ফাইন্যান্সিয়াল কস্ট আছে কিনা, অন্যান্য কোনো ফাইন্যান্সিয়াল কস্ট আছে কিনা, যেমন অ্যাসেট, কোনো অ্যাসেটের আপনার কোনো কস্ট হয়েছে হয়েছে কিনা, এই কস্ট গুলো যদি থাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে তাহলে আপনার এটা যোগ আর এটা মাইনাস, মাইনাস করলে আপনারা পাবেন প্রফিট বিফোর ডব্লিউপিপিএফ। প্রফিট বিফোর ডব্লিউপিপিএফ শব্দের অর্থ যে ওয়ার্কার পার্টিসিপেট প্রফিট ফান্ড, অর্থাৎ কোম্পানি যদি কোনো প্রফিট হয়, ওয়ার্কারদের জন্য একটা অংশ আপনাদেরকে দিতে হবে, একটা ফান্ড তৈরি করতে হবে, সেই ফান্ডটাকে আপনাদের ওয়ার্কারদের দিতে হবে, যে ফান্ড। ঠিক আছে?
তারপরে প্রভিশন ফর WPPF, এটা পুরাতন যদি ফান্ড থাকে, ঠিক আছে, পুরাতন যদি ফান্ড থাকে তাহলে মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে পুরাতন ফান্ড থাকলে মাইনাস, আর নতুন ফান্ড থাকলে আপনার যোগ করতে হবে। কিসের সাথে যোগ করতে হবে? এই যে এখানে প্রফিট ফ্রম অপারেশন, এখান থেকে আপনাদের এই খরচটা যোগ করতে হবে, এই আয়টা যোগ করতে হবে। তারপরে ফাইন্যান্স কস্ট থাকলে মাইনাস করতে হবে, মাইনাস করে আপনার ফিগারটা এই আসবে। ঠিক আছে, এই ফিগারকে বলা হবে আপনাদের প্রফিট বিফোর WPPF। তারপরে আপনাদের দেখতে হবে পুরাতন কোনো WPP আছে কিনা। যদি পুরাতন কোনো WPP থাকে তাহলে আপনাদের মাইনাস করতে হবে। মাইনাস করলে আপনারা পাবেন নেট প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সের পূর্বের আপনার প্রফিট। তারপরে দেখতে হবে যে প্রভিশন করে ইনকাম ট্যাক্স প্রভিশন নামে আছে কিনা। প্রভিশন মানে পুরাতন, পুরাতন কোনো সংশয় কিন্তু যা থাকে, পুরাতন কোনো ইনকাম ট্যাক্স আছে কিনা। যদি থাকে আপনাদের মাইনাস করতে হবে। তারপরে নতুন বছরে কোনো ইনকাম ট্যাক্স আছে কিনা, নতুন বছরে কারেন্ট ট্যাক্স আর ডিফার্ড ট্যাক্স নামে থাকে, থাকলে এই দুটো যোগ। আর প্রভিশনে ফর ইনকাম ট্যাক্স থাকলে আপনাদের মাইনাস, মাইনাস করলে আপনারা যে অংশ থাকবে তার নাম হবে প্রফিট আফটার ট্যাক্স অ্যাট্রিবিউট অর্ডিনারি শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি, এই অংশ। তারপরে কোম্পানিতে কতটুকু শেয়ার হোল্ডার আছে, সেই শেয়ার হোল্ডার দ্বারা ভাগ দিলে আপনাদের আর্নিং পার শেয়ার থাকবে। এটা ছিল আপনাদের ইনকাম স্টেটমেন্ট। তো আপনাদেরকে একটা আমরা MCQ কোয়েশ্চেন করব, সেহেতু এই বড় অঙ্ক আপনাদের করার সুযোগ নাই। আপনাদেরকে আমি কিছু আইটেম দিব, দিয়ে সেখান থেকে বলবো যে গ্রস প্রফিট কত, কস্ট অফ গুডস সোল্ড বের করো, নেট রেভিনিউ কত, অপারেটিং এক্সপেন্স, টোটাল অপারেটিং এক্সপেন্সটা কত আছে। ঠিক আছে, এইগুলো আপনাদের কিন্তু বের করতে হবে। যেহেতু 1 মার্কের MCQ থাকবে, সেহেতু কিছু আইটেম দেওয়া থাকবে। ঠিক আছে, আমি একটা বড় অঙ্ক আপনাদের দেখাচ্ছি, কিন্তু বড় অঙ্ক তো আপনাদের পরীক্ষার সময় সলভ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার ওকে, উইক নাম্বার 6 এ কিন্তু ডিটেল দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করতে হয়। আমি কিছু আইটেম দিব, দিয়ে বলবো যে কস্ট অফ গুডস সোল্ডটা বের করো। তারপরে কিছু আইটেম দিব, বলবো যে গ্রস প্রফিটটা বের করো। তাহলে গ্রস প্রফিট বের করতে হলে আমাদের কি কি লাগে? বিগিনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। ঠিক আছে, এখন নেট পারচেজ কিভাবে বের করতে হয় 6 নম্বর উইকে আছে। কিছু আইটেম আমি দিয়েছি, বলবো যে নেট পারচেজের পরিমাণ কত দেখাও। কিছু আইটেম দিয়েছি নেট সেলস এর পরিমাণ কত দেখাও। কিছু আইটেম দিয়েছি কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণ কত দেখাও। কিছু আইটেম দিয়েছি গ্রস প্রফিট পরিমাণ কত দেখাও। কিছু আইটেম দেবো, সেখান থেকে বলবো অপারেটিং ইনকামটা দেখাও। ঠিক আছে, এইভাবেই আপনাদের কিন্তু আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার কিনা? তারপর আপনারা দেখবেন, দেখেন যখন ইনকাম স্টেটমেন্ট করবেন তখন হেডিংটা কি লেখা আছে দেখো, ফর দ্য ইয়ার এন্ডেড জুন 30, 2012। ঠিক আছে, হেডিংটা কি লেখা আছে। তারপর দেখেন যখন আপনি ব্যালেন্স শিট করবেন তখন হেডিংটা কি লেখা আছে দেখেন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ এট জুন 30, 2012। ঠিক আছে, দেখেন এখানে আছে অ্যাজ এট। আমি বলতে পারি যে হেডিং এ কি লেখা হয় ব্যালেন্স শিটে, তারিখের হেডিংটা কি লেখা হয়, ডেটের হেডিংটা কিভাবে লেখা হয়, এখানে অ্যাজ এট। তারপরে আপনাদের ইনকাম স্টেটমেন্টের তারিখের হেডিংটা কিভাবে লেখা হয়, এখানে ফর দ্য ইয়ার এন্ডেড। এইগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি আপনাদের এখানে যে অঙ্কটা দেখাচ্ছি, আপনাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা কোম্পানি, সেই কোম্পানিতে কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তারা দেখায় আমি সেটা দেখাচ্ছি। আমার কোনো মন গড়া কথা আমি এখানে বলছি না। ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে অ্যাবাউট দিস? Yes, sir. Understand. ওকে, তাহলে এখান থেকে আপনাদের আমি কিছু কোশ্চেন আউট করে দিই। আপনাদের পরীক্ষা কোনগুলো আসবে, রেভিনিউ, রেভিনিউ অন্য একটা নাম নেট সেল। নেট সেলসটা কিভাবে বের করতে আপনারা দেখবেন, কিছু আইটেম দেব, বলবো নেট সেলের পরিমাণ কত। কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে বের করতে হয়, কিছু আইটেম আমি দিব, সেখান থেকে বলবো কস্ট অফ গুডস সোল্ডটা বের করো। তারপরে নেট পারচেজ, নেট পারচেজ কত, কিছু আইটেম দিব, দিয়ে বলবো নেট পারচেজের পরিমাণ কত বের করো। তারপরে কিছু আইটেম দিব, বলবো গ্রস প্রফিটের পরিমাণ কত বের করো। তারপরে অপারেটিং এক্সপেন্স, কিছু আইটেম দিব, বলবো সেখান থেকে অপারেটিং এক্সপেন্সের পরিমাণ কত আপনাদের বের করো। এইগুলি আপনারা
5 নাম্বার উইকে আমি ডিটেইলস দেখিয়েছিলাম, সেখানে ফর্মুলা দেওয়া আছে। Now I am going to discuss about the financial position. The another name of financial position is a balance sheet. The another name of balance sheet is position. Okay. So statement of financial position is another name balance sheet. Another name balance sheet. Okay. In this balance sheet or financial position, just classify your asset. At first, non-current asset. Non-current asset is this non-current asset. Then current asset. This is this current asset. যে অ্যাসেট গুলোর বেনিফিট আপনারা স্বল্প সময়ের মধ্যে পেয়ে থাকেন, যার আয়ুষ্কালটা লাইফ স্টাইল বা লাইফ টাইম শর্ট পিরিয়ড, তাকে কারেন্ট অ্যাসেট বলা হয়। আর নন কারেন্ট অ্যাসেট, হুইচ অ্যাসেট ইজ এ লাইফ টাইম ইজ এ লং টার্ম, ইজ কল্ড নন কারেন্ট অ্যাসেট। and non current total asset আচ্ছা, এদের কোনো কমন সেন্স কি রে আছে? ভাই, মাছের বাজার নাকি? কি শুরু করছেন আপনারা? তাহলে দেখেন, ব্যালেন্স শিটে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে শুধু সম্পদগুলো শ্রেণীবিন্যাস করা হয়। নন কারেন্ট অ্যাসেটের বলে কি আসে, কারেন্ট অ্যাসেটের বিরুদ্ধে কোন অ্যাসেট গুলো আসে, তারপরে যোগ করলে টোটাল অ্যাসেট। ওকে, লাইবিলিটিসটা দেখবো, ইকুইটি আর লাইবিলিটিস। এট ফার্স্ট ইকুইটি দেখেন, ইকুইটির ভিতরে শেয়ার ক্যাপিটাল, রিভ্যালুয়েশন অফ সারপ্লাস, রিটেন আর্নিং, এগুলো যোগ করে যে হেডিংটা হবে শেয়ার হোল্ডার ইকুইটি। ঠিক আছে, শেয়ার হোল্ডার ইকুইটিকে আপনাকে আবার ফাইনালে বসাতে হবে, বসে নাম দিতে হবে টোটাল ইকুইটি। তারপরে আপনাকে লং টার্ম লায়াবিলিটিস গুলো আপনাদের বসাতে হবে। লং টার্ম লায়াবিলিটিস, টার্ম লোন এগেনস্ট মেশিনারি, ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটিস আর লিজ অব্লিগেশন। তারপরে কারেন্ট লায়াবিলিটিস মিন হুইচ লায়াবিলিটিস লাইফ টাইম is comparatively less than long-term liabilities. Okay, it's called current liabilities. Current liabilities ভিতরে কি আছে? Accounts and other payments, accrual provision for income tax. Any kinds of provision and accrual is current liabilities. You mind it. Any kind of provision or accrual is a current liabilities. And any kind of receivable is a current asset. You mind it. Cash credit loan, it is a current liabilities. Current portion of long-term loan, but current portion, it is a current liabilities. Lease obligation, it is a long-term liabilities, but current portion, it is a current liabilities. Then you summation total current asset, total current asset, total non-current, total current liabilities, total non-current liabilities, total liabilities is equal to total asset. Okay, and then you divided by total number of share, per share liabilities.